নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আছি আমি আর্চেরিয়া, এবং আজকেও একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সামনে। আমার সাথে আজ আছেন একজন স্বনামধন্য চিকিৎসক। আসুন আগে ওনার সাথে পরিচয় হয়নি, তারপরে আমরা আজকের আলোচ্য পর্বে ফিরে যাব। স্যার, আপনার পরিচয়, অ্যাকচুয়ালি আপনার যে পরিচয় চিকিৎসা জগতে চিকিৎসক হিসেবে, সেই পরিচয়টা যদি আপনি নিজেই আমাদের শ্রোতা বন্ধুদের বলেন। আমি ডক্টর সৈকত ঘোষ, অর্থোপেডিক সার্জন। এখন বর্তমানে আমি এনআরএস মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আচ্ছা স্যার, আমি কিছু ছোট ছোট প্রশ্ন আপনার কাছে রাখছি। যেমন এই যে হাঁটুর সমস্যা একটা মানুষের ঠিক কোন বয়স থেকে শুরু হয় এবং কেন শুরু হয় স্যার? হাঁটুর নর্মাল যে সমস্যার কথাটা আপনি বলছেন সেটা কিন্তু নর্মাল অস্টিও আর্থ্রাইটিস। আচ্ছা, যদি কারোর আঘাতজনিত না হয়, আঘাতজনিত হলে অল্প বয়সেও হতে পারে যে কোনো ধরনের আর্থ্রাইটিস। আবার বড় যদি বয়সকালে যদি আপনার কোনো ইনজুরি হয় তারপরে হতে পারে। আর জেনারেল যে বক্তব্যটা যে অস্টিও আর্থ্রাইটিস, যেটাকে বলে যে হাঁটুর বাত, যেটা নিয়ে মানুষ গ্রাম বাংলার মানুষ বিশেষ করে বেশি ভোগেন, কারণ ওনারা ওঠা বসার কাজ করতে হয়, মাটিতে বসেন, পা মুড়ে বসতে হয়, ইন্ডিয়ান টয়লেট ওনারা জেনারেলি ইউজ করেন। তারপরে ভারী মালের বোঝা বইতে হয়, খাটাখাটনি করতে হয়, লেবার ওয়ার্ক করতে হয়, যেতে হাঁটুর উপর প্রচণ্ড চাপ পড়ে। অনেকের ক্ষেত্রে সিঁড়ি ভাঙতে হয় খুব, যারা বিশেষ করে মহিলারা যাদের কাজের বিভিন্ন বাড়িতে কাজ করতে হয় তাদেরকে হাঁটু মুড়ে বসে যে আপনার যে ঘর মোছা, যে সিঁড়ি ভাঙা বাড়িতে, সেইগুলো কিন্তু করতে হয় গ্রাম বাংলায়, বিশেষ করে রুরাল জায়গাতে এগুলো খুবই কমন। তা এর জন্য যেটা হয় যে হাঁটুতে না আস্তে আস্তে চাপ পড়ে। এবার হাঁটুতে চাপ পড়ে পড়ে যেটা হয় যে হাঁটুতে একটা কবজা, নর্মাল যেমন লোহার কবজা থাকলে আস্তে আস্তে যত বেশি ইউজ হয় তত ওটা আস্তে আস্তে ক্ষইতে থাকে, হাঁটু কিন্তু ওই রকমই জিনিস, হাঁটু কিন্তু ক্ষয়ে যায় আস্তে আস্তে। এবার তা যত বেশি ক্ষইবে তত বেশি তার সিমটম দেখা দেয়, এবং সেই ক্ষয়টাকে বলছে অস্টিও আর্থ্রাইটিস। এই যে মানুষের একদিকের হাঁটু ক্ষয়, যে হাঁটু যে ক্ষয়ছে, শরীর কি করে, শরীর ওটাকে রিপেয়ার করার একটা চেষ্টা করে, কিন্তু তাতে কি হয়, তাতে উল্টো ফল হচ্ছে কি, উল্টো পাল্টা ভাবে হাড় বৃদ্ধি হয় চারদিকে, শরীর যেটা করে, এবার তাতে ব্যথাটা আরো বেশি বাড়ে। সেই জন্যে এটা সাধারণত আমরা 40 বছরের পর মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে এটা দেখা যায়। আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 50-60 বছরের পরে এটা দেখা যায়। কিন্তু পরিবারে যদি কারোর থাকে, ধরুন যে কারোর মা বাবার বেশি হাঁটুর ব্যথাতে ভুগতেন, তাদের কিন্তু অনেক আগে থেকেই এটা দেখা যেতে পারে এবং হাঁটুর ব্যথা বেশি হয়। অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দর করে বললেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমি যেটা করবো, যে নতুন প্রযুক্তি মানে আধুনিক প্রযুক্তিতে যে চিকিৎসা, সেই চিকিৎসা অর্থোপেডিক সার্জারির উপর কতখানি প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন? আধুনিক প্রযুক্তির যে চিকিৎসাগুলো নতুন নতুন অ্যাডভান্সমেন্ট এসছে, আমাদের শাখাতেও আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের শাখাতে যতটা আর কি ওষুধের মানে আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা করি, ততটাই আপনাকে ব্যায়াম বা ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করতে হয়, ততটাই কিন্তু সার্জারিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের সার্জারিতে। এবার সেই জন্যে আমাদের যে নতুন যে অ্যাডভান্সমেন্টটা যদি বলেন, তাহলে এটা অনেক দূরই এগিয়েছে। বিশেষ করে সার্জারির যদি কথা বলেন, তাহলে আমাদের যে আগে যে চিকিৎসাগুলো শুধু ওষুধ দিয়ে ব্যায়ামের মাধ্যমে হতো, সেটা কিন্তু এখন অপারেশনের মাধ্যমে হয়, এবং তার থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। পেশেন্ট ঠিকঠাক মতন চুজ করলে বিভিন্ন রকম যে সমস্যায় মানুষরা ভোগেন হাড়ে, তাতে আরও ভালো রকম ওনারা ফল পান, যে ঠিক মতন সার্জারি ঠিক মতন করতে হয়, মানে করা যায়। তা এটা বলতে তিনটে দিকে, মানে আপনি বলুন যদি ব্যায়ামের ব্যাপারে বলেন, যদি ওষুধের ব্যাপারে বলেন, যদি সার্জারির ব্যাপারে বলেন, তিনটে দিকে অনেক দূরেই এগিয়েছে। এবার আরেকটা জিনিস হচ্ছে যে সব চিকিৎসাই আবার সবার সাধ্যের মধ্যে নয়, এটাও দেখতে হবে যে কোনো পেশেন্টের তার অর্থনৈতিক দিকটাও দেখতে হবে, যে কেমন আছে, সেই বুঝে চিকিৎসা করাটা বেশি জরুরি। আচ্ছা স্যার, পরবর্তী প্রশ্ন যেটা রাখবো, যে একজন রোগী অস্ত্রোপচারের পর, সার্জারির পরে দ্রুত সুস্থ হতে তাকে ঠিক কিভাবে যত্নশীল হওয়া উচিত? এবার হচ্ছে অস্ত্রোপচার বিভিন্ন কারণে হতে পারে। ধরুন কারোর ফ্র্যাকচার
হয়েছে তার অস্ত্রোপচার হলো, কারোর আবার কোনো রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে, কারোর আবার হাঁটুর লিগামেন্টের কোনো অপারেশন হয়েছে। বিভিন্ন সার্জারির ক্ষেত্রে না বিভিন্ন রকম নিয়ম আছে। সব থেকে ভালো হয় যে ডাক্তার যিনি করেছেন সার্জেন তার কথা মেনে ছুটির পরে যে জিনিসটা উনি ফলো আপ করতে বলেন, যেমন যেমন চলেন তেমন তেমনভাবে যদি চলে তাহলে সব থেকে তাড়াতাড়ি উনি ঠিক হয়। উনি যতদিন বলবেন রেস্ট নিতে বা যতদিন বলবেন যে এরপরে আপনি ফিজিও করাবেন, যতদিন বলবেন ওষুধ খেতে ঠিক মতো মেনটেন করে চললে তাড়াতাড়ি সুস্থ হয়। অনেকের থাকে যে অনেক পেশেন্টের থাকে যে তাড়াতাড়ি আমি কাজে ফিরতে চাই। কিছু জিনিস আছে যে একটু বেশি দিন রেস্ট দিলে ভালো হয়, কারণ ওটা সুস্থতা পার্মানেন্টলি পাওয়া যায় আর ফেরত আসে না। তা ওইটা সব থেকে ভালো হয় যে বিভিন্ন সার্জারি ক্ষেত্রে বিভিন্ন রকম, তো তা যিনি অপারেশন করছে তার যে অ্যাডভাইস, পোস্ট অফ অ্যাডভাইস কতদিন কী করবেন সেইটা ফলো করাটাই জরুরি। স্যার, অর্থোপেডিক সমস্যা নিয়ে আপনার সমস্যা যাতে সমাধান হয়, তা সেই ক্ষেত্রে মানুষকে কি মানে সাধারণ মানুষকে কিভাবে আপনি মানে সজাগ হতে বা সচেতনতা হওয়ার জন্য পরামর্শ দেন? অর্থোপেডিকের সমস্যা মানে যতটা পারে মানে নিয়ন্ত্রণ রাখা যায় আর কি। জেনারেল সমস্যার মধ্যে অর্থোপেডিক সমস্যার মধ্যে একটা আছে অস্টিওআর্থ্রাইটিস, যেটা বললাম। এবার যদি আমি ছোটবেলা থেকে বলি তাহলে আমাদের ধরুন যে হাড় কতটা শক্ত হবে একটা মানুষের, সেটা কিন্তু ছোটবেলাতেই নির্ভর করে। মানে ছোটবেলা থেকে যে একটু খেলাধুলো করে তাদের ক্ষেত্রে হাড়গুলো বেশি শক্ত হয়। যারা খেলাধুলো না করে, যে বাচ্চারা, আর যে বাচ্চারা প্রচুর খেলাধুলো করেছে, ধরুন সাইকেলিং করেছে, সাঁতার কেটেছে বা মাঠে খেলেছে, তাদের ক্ষেত্রে কিন্তু হাড়ের গঠনটা বেশি শক্তিশালী হয়। তারা পরবর্তীকালে কিন্তু মানে চোট আঘাতটা এবং বলুন যে অস্টিওআর্থ্রাইটিসটা ভালোভাবে প্রিভেন্ট করতে পারে। যারা ধরুন খেলাধুলো করেনি তাদের ক্ষেত্রে হাড়ের সমস্যাটা বেশি তাড়াতাড়ি চলে আসে, বিভিন্ন জায়গায় মাসেলের ব্যথা এগুলো। সেই জন্য আমি বলবো যে ছোটোবেলা থেকেই বাচ্চাদের অ্যাক্টিভ রাখা উচিত, বিশেষ করে যেন হাঁটা চলা, নর্মাল খেলাধুলোটা খেলার সময় করে। আর তারপরেও যেন মানে ধরুন যে যেগুলো হাঁটুর ক্ষতি হয়, যেমন অনেকক্ষণ ধরে একভাবে হাঁটু মুড়ে বসা মাটিতে, বা অনেকক্ষণ ধরে কোনো সিঁড়ি ভাঙা, মানে প্রচুর বা সিঁড়ি ভাঙতে হয় বা মাথায় আপনার বোঝা নিতে হয় সারাদিন ধরে, সেগুলো না করে নর্মাল যদি আমরা হাঁটাচলা করি তাতে কোনো অসুবিধা নেই। আপনার যদি নর্মাল মাল বই তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যদি হ্যাঁচকা মেরে যদি কিছু তুলতে যাই তখনই হবে অসুবিধা। তাহলে এই হ্যাঁচকা মেরে তোলা বা ধরুন যে অনেকক্ষণ ধরে হাঁটু মুড়ে বসা বা অনেক বছর ধরে লোডিংয়ের কাজ, মানে মাথার উপরে বোঝা নিয়ে চলা, এইগুলো আপনার না করা উচিত। আর অর্থোপেডিকে আপনার হাড়ের গঠন কেমন হবে সেটা কিন্তু ছোটোবেলাতেই ঠিক হয়ে যায়, মানে ভবিষ্যতে ওরা কেমন হবে। সেই জন্যে সব থেকে ভালো হয় যে ছোটোবেলা থেকেই যাতে একটুখানি খেলাধুলো একটু অ্যাক্টিভ থাকে বাচ্চা, তাহলে একটু ভালো হয়। তাহলে কি হয় যে প্রথম 30 বছরের মধ্যে হাড়ের গঠনে যতটা ক্যালসিয়াম জমার কথা জমে যায়, তারপরে তো খরচ হয়ে যায়, তা যতটা জমাতে পারে 30 বছরের মধ্যে তত ভালো হয়। স্যার, এবারে একটু অন্য ধরনের প্রশ্নে আসি। সাধারণ মানুষকে কিভাবে আপনি সেবা প্রদান করে থাকেন নিজস্বভাবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি তো আমার কলেজ যেখানে আছে সেটা তো কলকাতাতে আমি যে ক্যাম্পটা করি হসপিটালের মধ্যে, সেটা হচ্ছে সিটিবি ক্যাম্প। সিটিবি ক্যাম্প বলতে বাচ্চাদের যে জন্মগতভাবে পা ব্যাকা থাকে, সেটা আমি স্পেশাল ওখানে ক্যাম্প চালাই। বিভিন্ন জায়গা থেকেই, সব রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই আসে। আমি এখান থেকে, যেখানে বর্তমানে হাসনাবাদে আমি প্র্যাকটিস করি, সেখান থেকেও প্রচুর বাচ্চা আমি ওখানে পাঠিয়েছি এবং ওরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে এখন খুবই ভালো আছে। জায়গাটার নাম একটু বলুন স্যার। আমি সিটিবি ক্যাম্প যেটা চালাই সেটা হচ্ছে শুক্রবার করে চালাই NRS মেডিকেল কলেজে। আচ্ছা, এছাড়া আমি এমনি দাতব্য চিকিৎসালয় আছে, সেটা বারাসাতে যে হাতিপুকুরের ওখানে আমি একটা দাতব্য চিকিৎসালয় চালাই, সেটা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে আমি বসি। আর আমি হাসনাবাদের শুশ্রূষা পলিক্লিনিকে আমি এমনি নর্মাল আমার যে চেম্বার, সেটা রবিবার করে আমি বসছি 1:30 থেকে। এছাড়া আরও অন্যান্য জায়গাতেও বসি। স্যার, অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে এত সুন্দরভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, বিশেষভাবে সময় দেওয়ার জন্য। এবারে একদম একটা শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন রাখবো আপনার কাছে, যে অর্থোপেডিক সার্জন, আপনার যে পেশার যে স্পেশালিস্ট সেটা নিয়ে যদি কেউ এগোতে চায়, কেউ যদি অর্থোপেডিক সার্জন হতে চায়, আপনি তাকে কি পরামর্শ দেবেন স্যার? হ্যাঁ, অর্থোপেডিক সার্জন হতেই পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে ডাক্তারিতে গ্র্যাজুয়েট লেভেলের পর গ্র্যাজুয়েটে অনেক সাবজেক্ট আছে, 19টা মতন সাবজেক্ট আছে, যাতে আমরা পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারি। এবার যদি তার ইচ্ছা থাকে যে অর্থোপেডিক্সে আসা, তাহলে সে অবশ্যই আসতে পারে।
কিন্তু মনে রাখতে হবে পোস্ট গ্রাজুয়েশন করার জন্য নিজের ইচ্ছাটাই প্রাধান্য পাওয়া উচিত, মানে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে। আর যাদের ক্ষেত্রে অর্থোপেডিক্স ভালো লাগে তাদের ক্ষেত্রে অবশ্যই ছেলে ও মেয়ে তাদের অর্থোপেডিক্সে আসা উচিত, এবং খুব ভালো একটা সাবজেক্ট, যাতে অনেক মানুষকে চোখের সামনে ভালো করা যায় আর কি। স্যার আরেকবার আপনার নাম এবং এটা বলুন। হ্যাঁ, আমার নাম ডক্টর সৈকত ঘোষ। আমি অর্থোপেডিক সার্জন, এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছি এনআরএস মেডিকেল কলেজ। স্যার অনেক ধন্যবাদ বিশেষভাবে আমাদের সময় দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা, আজকের এত সুন্দর অনুষ্ঠানটি এখানেই আমরা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।